হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজ আমরা ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যার কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো করব। তো একেরটা কি বলেছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তো একেরটা বলেছে 17/80। আমরা ভাগ না করে কি করে বুঝবো সংখ্যাটা দশমিকে বিস্তার সসীম হবে কিনা অসীম হবে? বলেছিলাম নিচে যেটা আছে অর্থাৎ হরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এবং তার মৌলিক উৎপাদক যদি 2 বা 5 হয় তাহলে বলবো এটা সসীম দশমিক সংখ্যা হবে, আর 2 বা 5 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে বলবো এটা অসীম দশমিক সংখ্যা। তো নিচে দেখো একেরটার নিচে আছে 80। 80কে ভাঙালে কত হবে? দেখো 80কে প্রথমে যদি 2 দিয়ে যায় তাহলে থাকছে 40, 2 দিয়ে দিলে 20, তারপর আবার 2 দিয়ে গেলে থাকছে দেখো 10, 2 দিয়ে গেলে থাকছে 5, 5 দুগুণে 10, তাহলে 1 2 3 4, তাহলে 2 এর মাথায় 4 গুণ 5। তাহলে লক্ষ্য করে দেখো 80কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। তাহলে এখানে মৌলিক উৎপাদকগুলো কি আছে? 2 আর 5। তাহলে আমরা লিখতে পারি অতএব 80 এর মৌলিক উৎপাদক 2 এবং 5 আছে। তাহলে মৌলিক উৎপাদক 2 এবং 5 থাকলে আমরা কি বলি? তাহলে বলবো এই সংখ্যাটা 17/80 এর দশমিক সংখ্যায় প্রকাশ একটি সসীম দশমিক সংখ্যা পাবো। বোঝা গেল? এবার 2-এরটা কি বলেছে? 2-এরটা বলেছে 13/24। এটা সসীম হবে কিনা সেটা তোমাকে বলতে বলেছে। তাহলে দেখো হরে যেটা আছে 24, তাহলে কি করব? 24কে আমরা ভাঙালে কি পাবো? দেখো 24কে ভাঙালে আমরা 2 দিয়ে গেলে হচ্ছে 12 দুগুণী 24, আবার 2 দিয়ে গেলে 6 দুগুণী 12, 3 দুগুণী 6। তাহলে এটাকে লিখতে পারি 2 এর কিউব ইন্টু 3। তাহলে এখানে দেখো মৌলিক উৎপাদক 2 ছাড়াও কি আছে? 3। তাহলে এটা আমরা বলতে পারি অতএব 13/24 কি হবে? আবৃত দশমিক সংখ্যা, কারণ এখানে 2 ছাড়াও 3 আছে। তারপরে কি বলেছে? 17/12। 3-এরটা বলেছে 17/12। তাহলে 12কে ভাঙালে হবে 3 4 12, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে এখানে দেখো মৌলিক উৎপাদক কিন্তু 2 ছাড়াও আরেকটা সংখ্যা আছে 3। তাহলে এটা হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা। এরপর কি বলেছে? 4-এরটা 16/125। 4-এরটা বলেছে 16/125। তাহলে আমরা 125কে লিখতে পারি, দেখো 125কে 5 দিয়ে গেলে 5 দুগুণী 10, 5 5 25, 25কে লিখতে পারি 5 5 25। তাহলে এখানে 125 সমান 5-এর কিউব। মৌলিক উৎপাদক কি আছে? 5। তাহলে আমরা বলতে পারি এটা সসীম দশমিক সংখ্যা। এটা সসীম দশমিক সংখ্যা, কারণ কি এখানে মৌলিক উৎপাদক কিন্তু 5 আছে। দশমিক সংখ্যা। এবার 5 দাগে কি বলেছে? 5 দাগে দেখো বলেছে
4/35, তাহলে 4/35। 35কে কি লিখতে পারি? 35 হচ্ছে 5 7 35। 5 ছাড়াও কিন্তু 7 আছে এখানে, তাহলে এটা আমরা বলতে পারি এটা অসীম দশমিক সংখ্যা। তো 2 দাগে কি বলেছে দেখি, নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। একেরটা বলেছে 1/11, এটাকে দশমিকে বিস্তার করতে বলেছে। তাহলে আমরা ভাগ করে দিই, একটা দশমিকের জন্য একটা শূন্য পাবো। দেখো 11 দিয়ে কিন্তু 10 ভাগ যাচ্ছে না, তার জন্য একটা শূন্য দিয়ে একটা শূন্য আনলাম। এবার 11 9 11 99, নিচে পড়ে থাকছে 1। দশমিকের জন্য আবার একটা শূন্য আনবো। তাহলে দেখো দশমিকের জন্য একটা শূন্য আনলে হয়ে যাচ্ছে 10, কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তো আবার একটা শূন্য দিয়ে শূন্য আনলাম। তাহলে আবার দেখো 9 11 99, নিচে পড়ে থাকছে 1। তো লক্ষ্য করে দেখো দশমিকের পরে 09 09 এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। তাহলে এটাকে 1/11কে লিখতে পারি 0.09, আর 0 আর 9 এর মাথায় পৌনঃপুনিক। কারণ কি, এরপর কিন্তু এই 09 সংখ্যাটা পরপর কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এই কারণে এটা হচ্ছে 0.09 এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি। আর এটা তাহলে কি সংখ্যা হয়ে গেল? এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। 2 এরটা কি বলেছে? 5/8। তো এটাকে ভাগ করলে কি হচ্ছে, দশমিকের জন্য একটা শূন্য আনলে কি হচ্ছে 6 8 48, নিচে পড়ে থাকছে 2। দশমিকের জন্য একটা শূন্য আনলাম, 8 2 16, তাহলে নিচে থাকছে 4। দশমিকের জন্য একটা শূন্য আনলে 5 8 40। তাহলে দেখো 5/8কে আমরা লিখতে পারি 0.625। এটা একটা সসীম দশমিক সংখ্যা। তাহলে 5/10 একটা সসীম দশমিক সংখ্যা পাবো। এরপর দেখি 3 এরটা কি বলেছে। 3 এরটা বলেছে 3/13, এটাকে ভাগ করতে বলেছে। তো আমরা দশমিকের জন্য একটা শূন্য আনলাম, 13 2 26, নিচে পড়ে থাকছে 4। দশমিকের জন্য একটা শূন্য আনলে 3 13 39, নিচে থাকছে 1। দশমিকের জন্য আবার একটা শূন্য আনলাম, তো দেখো 13 দিয়ে কিন্তু 10 ভাগ যাচ্ছে না, তাই একটা শূন্য দিয়ে শূন্য আনলাম। এরপর কত দিয়ে যাবে? এরপর 7 13 91, তাহলে নিচে পড়ে থাকছে 9। দশমিকের জন্য একটা শূন্য আনলাম, এবার 6 13 কত হয়? 78, নিচে পড়ে থাকছে 12। এবার দশমিকের জন্য আবার শূন্য আনলে থাকছে 112, তাহলে এখানে যদি আমরা 9 13 নিই তাহলে হবে 117, নিচে থাকছে 3। তো এবার ভালো করে লক্ষ্য করো, নিচে কিন্তু 3 পড়ে থাকছে, আর আমরা প্রথমে দেখো 3 দিয়ে কিন্তু ভাগটা শুরু করেছিলাম। তো এরপর আমরা এই ভাগটা এটা পেয়েছি, এই ভাগটা আবার ভাগশেষ এখানে 3 পেয়েছি। তো 13 দিয়ে 3 ভাগ করলে কন্টিনিউয়াসলি এই যেটা আমরা ভাগশেষ, এই যে ভাগফল যেটা পেয়েছি, এটাই পরপর চলে আসতে থাকবে। অর্থাৎ দেখো আমরা কিন্তু প্রথমে 13 দিয়ে আমরা 3কে ভাগ করছিলাম, এই আবার কিন্তু 3 চলে আসছে, আবার আমরা 3কে ভাগ করব 13 দিয়ে। তাহলে আমরা আবার পরপর কিন্তু এই 2 3 0 7 6 9 এই প্যাটার্নটা পাবো। অর্থাৎ এই 2 আর 9 এর মাথায় পৌনঃপুনিক, এর ভেতরে যেটা আছে সেটা আমরা এরপরে আবার একই জিনিস পাবো। তাহলে আমরা লিখতে পারি 3/13
সমান সমান 0.230769। এই 2 আর 9-এর মাথায় পৌনঃপুনিক, কারণ এই 6টা সংখ্যা এরপরে আবার রিপিট হবে, তারপরে আবার এই 6টা সংখ্যা রিপিট হবে, পরপর 6টা সংখ্যা রিপিট হতেই থাকবে। তো তাহলে এটা কি ধরনের সংখ্যা হচ্ছে? এটা একটা আবৃত্ত দশমিক সংখ্যা। বোঝা গেল? এরপর 4-এরটা কি বলেছে? 3 পূর্ণ 1/8। তাহলে 4-এরটা বলেছে 3 পূর্ণ 1/8। তার মানে কত? 3 × 8 = 24 আর 1 25/8। এটাকে ভাগ করলে কি হচ্ছে দেখি? 3 × 8 = 24, নিচে পড়ে থাকছে 1, দশমিকের জন্য 0, 8 × 8, নিচে পড়ে থাকছে 2, দশমিকের জন্য একটা 0 আনলে 8 × 2 = 16 হচ্ছে। তাহলে নিচে আবার 4 পড়ে থাকছে, দশমিকের জন্য একটা 0 আনলে 5 × 8 = 40 হচ্ছে। তাহলে 25/8কে আমরা লিখতে পারি 3.125, যেটা একটা সসীম দশমিক সংখ্যা পাচ্ছি। সসীম দশমিক সংখ্যা। এরপর 5-এরটা কি বলেছে? 2/11। 5-এরটা বলেছে 2/11। তাহলে এখানে দশমিকের জন্য একটা 0 আনলে 11কে 11, নিচে পড়ে থাকছে 9, দশমিকের জন্য একটা 0 আনলে দেখো 8 × 11 = 88, নিচে পড়ে থাকছে 2। দেখো এখানে আমরা 2 দিয়ে ফার্স্ট ভাগ করা শুরু করেছি এবং ভাগ করে পেয়েছি 0.18। এখন দেখো ভাগশেষ কিন্তু 2 পেয়েছি এখানে, অর্থাৎ আবার আমাকে 11 দিয়ে 2কে ভাগ করতে হচ্ছে। দেখো তাহলে আবার দেখো দশমিকের জন্য যদি একটা 0 আনি, দেখো আবার কিন্তু একই জিনিস, মানে 11কে 11 হচ্ছে, নিচে পড়ে থাকবে আবার 9, 9কে আবার দশমিকের জন্য 0 আনলে 8 × 11 = 88, অর্থাৎ দেখো একই জিনিস চলে আসছে। তো আমরা 2/11 = পাচ্ছি 0.18। এই 18-এর মাথায় পৌনঃপুনিক। কারণ কি? কারণ হচ্ছে এই 18টা এরপর কিন্তু পরপর চলতেই থাকবে। তাহলে এটা কি ধরনের সংখ্যা হচ্ছে? আবৃত্ত দশমিক সংখ্যা। এরপর 6-এরটা কি বলেছে? 6-এরটা দেখা যাক। বলেছে 7/25। তাহলে 7/25 ভাগ করলে কি হবে? দশমিকের জন্য একটা 0 আনলে 25 × 2 = 50, নিচে পড়ে থাকছে 20, দশমিকের জন্য একটা 0 আনলে 8 × 25 হয়ে যাচ্ছে 200। তাহলে 7/25কে আমরা লিখতে পারি 0.28। এটা কি হচ্ছে? একটা সসীম দশমিক সংখ্যা। এরপর 3 দাগে কি বলেছে? নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি, যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর q ≠ 0। অর্থাৎ দেখো এখন এই দশমিকে দিয়ে দিয়েছে, এটাকে p/q আকারে আমাদের প্রকাশ করতে হবে। 1-এরটা বলেছে 0.3 আর 3-এর মাথায় পৌনঃপুনিক। তো এটাকে আমরা যদি p/q আকারে প্রকাশ করি তাহলে কি হবে? দেখো ওপরে 3, এই দশমিকটা উঠে গেলে এই দশমিকের পরে একটা সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দশমিকটা উঠে গিয়ে একটা 9 হবে, কারণ একটা সংখ্যার মাথায় আমরা পৌনঃপুনিক পেয়েছি। কাটাকাটি করলে 1/3, তাহলে আমরা পাচ্ছি 1/3। 2-এরটা কি আছে? 1.3, 3-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে কি হবে? এটা 13
আর দেখো দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা আছে, তার মাথায় পৌনঃপুনিক, তাহলে দশমিকটা উঠে গেলে একটা 9 হবে। আর দেখো এখানে এই পৌনঃপুনিক যে সংখ্যাটা আছে 3, 3-এর আগে কত আছে? 1 আছে, তাহলে এখানে 1 বিয়োগ দেব। তোমরা সকলেই এই পৌনঃপুনিকের যে অঙ্কগুলো দশমিকে প্রকাশ করতে হয় সেগুলো এইটা শিখে এসেছো। তাহলে এখানে হবে 12/9, কাটাকাটি করলে 3 দিয়ে হচ্ছে 3 4 12, 3 3 9, অর্থাৎ 4/3। এরপর 3 দাগ কি বলেছে? 0.54, 4-এর মাথায় একটা পৌনঃপুনিক। দেখো 54, এই দশমিকটা উঠে গেলে নিচে কিন্তু এই 4-এর মাথায় একটা সংখ্যা মানে 4, এই 4-এর মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দশমিকটা উঠে গেলে একটা 9 হবে, কারণ একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। আর এই যে 5, 4-এর আগে যে সংখ্যাটা আছে 5, এর মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই, অর্থাৎ দশমিক উঠে গেলে একটা 0 হবে। তাহলে 9-এর পেছনে একটা 0 বসিয়ে দিলাম। আর কি হবে? এই পৌনঃপুনিকের আগে কটা সংখ্যা আছে? এই যে একটা সংখ্যা কি আছে? 5, তাহলে আমাদের এই 54 থেকে 5 বিয়োগ দিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 49/90। এরপর 4 দাগে কি বলেছে? 4 দাগে বলেছে 0.34, এই 3 আর 4-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে 34 আর নিচে দশমিকটা উঠিয়ে দিলে কি হবে? দেখো 3 আর 4, এই দুটো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক আছে, দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, অর্থাৎ দশমিকটা উঠে গেলে দুটো 9 পাবো। তাহলে এটা কি কাটাকাটি যাচ্ছে? এটা যাচ্ছে না, অর্থাৎ এটাই p/q আকারে হয়ে গেল। এরপর 5-এরটা কি বলেছে? 5-এরটা বলেছে 3.14, এই 1 আর 4-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে দশমিকটা উঠিয়ে দিলে কি হবে? দশমিকটা যদি উঠিয়ে দিই, দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দশমিক উঠিয়ে দিলে নিচে দুটো 9, অর্থাৎ 99 হবে। আর এই যে পৌনঃপুনিক যে দুটো সংখ্যা আছে তার আগে কি আছে? 3, তাহলে -3 হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 311/99 হচ্ছে, 311/99। এরপর 6-এরটা কি বলেছে? 6-এরটা বলেছে 0.17, 6-এরটা বলেছে 0.17, আর 7-এর মাথায় পৌনঃপুনিক ছিল। এটাকে কি লিখতে পারি? 17 এই যে দশমিকটা উঠে গেলে দেখো একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দশমিক উঠলে একটা 9, আর এই একটা সংখ্যা আছে 1, যার মাথায় কোনো পৌনঃপুনিক নেই, অর্থাৎ দশমিক উঠে গেলে একটা 0 হবে 9-এর পেছনে। তাহলে পেয়ে যাচ্ছি 17/90। এবার দেখো আরেকটা জিনিস করতে হবে। দেখো এই যে দশমিক, এই যে পৌনঃপুনিক যে সংখ্যাটা আছে তার আগের সংখ্যাটা কি আছে? 1, তাহলে -1 হবে, অর্থাৎ 16/90। কাটাকাটি করলে কি হচ্ছে? 2 দিয়ে 4 দুগুণি 8, তাহলে 45 দুগুণি 90, অর্থাৎ 8/45 পেয়ে গেলাম। p/q আকারে প্রকাশ করলে হয়ে যাচ্ছে 8/45। এরপর 7-এরটা কি আছে? 7-এরটা দেখা যায় কি আছে? 7-এরটা আছে 0.47, 0.47, 7-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এটাকে নিচে কি হবে? এই 7-এর মাথায় পৌনঃপুনিক একটা সংখ্যা, তার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দশমিক উঠে গেলে একটা 9 হবে। আর একটা সংখ্যা আছে যেটা 4, 4-এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, অর্থাৎ দশমিকটা উঠে গেলে একটা 0 হবে 9-এর পেছনে। আর দেখো এই যে পৌনঃপুনিক যে সংখ্যাটা আছে মাথায় 7, তার আগে কি আছে? তার আগে আছে 4, তার আগে আছে 4, তাহলে এই 47 থেকে আমরা 4 বিয়োগ দেব, তাহলে হয়ে যাচ্ছে 43/90। এরপর 8-এরটা কি বলেছে? 8-এরটা বলেছে 0.54, 0.54, এই 54-এর মাথায় পৌনঃপুনিক। তাহলে দশমিকটা আমরা উঠিয়ে দিয়ে দুটো 9 আনবো, কারণ দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে? 3 দিয়ে দিলে উপরে থাকছে 18, নিচে থাকছে 33, আবার 3 দিয়ে দিলে
কি থাকছে 3 6 18, 3 11 33 অর্থাৎ 6/11। এরপর এরপর 9এরটা কি বলেছে, 9 বলেছে 0.001, 0.001। এখানে দেখো 0 থেকে 1-এ পৌনঃপুনিক আছে, তাহলে এটা কি হবে, ওপরে 1 থাকছে, নিচে এখানে দেখো 3টে সংখ্যার মাথায় পৌনঃপুনিক, এই প্রথমটা আর লাস্টে 0-র মাথায় পৌনঃপুনিক আর 1-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এই মাঝখানে যে সংখ্যাটা আছে তার মাথায় পৌনঃপুনিক। আমরা ভাবো কোনো কিছু সংখ্যা আছে, এখানে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক মানে এই ভেতরের দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আলাদা করে দিই না। তাহলে এখানে 001 এই সংখ্যাটা বারবার করে রিপিট হচ্ছে, তাহলে দশমিক উঠে গেলে 3টে 9 আমরা পাচ্ছি নিচে, তাহলে এটা হয়ে যাবে 1/999। 10এরটা কি বলেছে, 10এরটা বলেছে দেখো 0.163, 0.163, 1 আর 3-র মাথায় পৌনঃপুনিক, তাহলে দশমিকটা উঠে গেলে 3টে 9 নিচে আসবে, কারণ দেখো এই 1 6 3, এই 1-এর থেকে শুরু 3-এ গিয়ে শেষ, এই সবকটাই মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এই কটা সংখ্যা 3টে, তাহলে 3টে 9 হবে, তাহলে p/q আকারে লিখলে হবে 163/99। 4এরটা কি বলেছে, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত। এরকম 4টে সংখ্যা কি হবে, √2, √3, √5, √11, তারপরে পাই। আমরা আগের দিন ক্লাসে জেনেছিলাম সকল অমূলদ সংখ্যার দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত্ত, তাহলে এই সব অমূলদ সংখ্যার দশমিকে বিস্তার কি হবে, অসীম ও অনাবৃত্ত। আবার উল্টো দিক থেকে সকল অসীম ও অনাবৃত্ত সংখ্যা কি হয়, অমূলদ সংখ্যা হয়। এরপর 5এরটা কি বলেছে, 5এরটা বলেছে 5/7 ও 9/7-এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। সবার প্রথমে এই সংখ্যাকে আমাকে দশমিকে বিস্তার করতে হবে, তাহলে ভাগ করলে কি হচ্ছে, দশমিকের জন্য একটা 0, 7 7 49, নিচে থাকছে 1, দশমিকের জন্য একটা 0 আনলে 7 × 7, নিচে থাকছে 3, দশমিকের জন্য একটা 0 আনলে 4 7 28, নিচে থাকছে 2, দশমিকের জন্য একটা 0 আনলে 7 2 14, নিচে পড়ে থাকছে 6, দশমিকের জন্য একটা 0, 7 8 56, নিচে থাকছে 4, আবার যদি দশমিকের জন্য 0 আনি তাহলে হবে 5 7 35, নিচে পড়ে থাকছে 5 5। এবার দশমিকের জন্য একটা 0 আনলে 50 হচ্ছে। দেখো আমরা প্রথমে যে সংখ্যা দিয়ে ভাগ করছিলাম, যে সংখ্যাকে আমরা ভাগ করছিলাম সেই সংখ্যা আবার ভাগশেষ পেয়েছি, অর্থাৎ দেখো আবার আমাকে 7 দিয়ে 50কে ভাগ করতে হবে, তাহলে আবার এই জিনিসটা চলে আসবে, 7 1 4 2 8 5 এই সংখ্যাটা আসবে, অর্থাৎ এই যে ভাগটা করেছি সেটা আবার ফলো করবে, আবারও একই জিনিস চলে আসছে, অর্থাৎ 5/7কে আমরা লিখতে পারি 0.714285। এই 7 আর 5-এর মাথায় পৌনঃপুনিক, কারণ এই 6টা সংখ্যা আবার রিপিট হবে। এরপর 9/7কে আমরা ভাগ করব, তাহলে কি আসবে, 7 × 7, নিচে থাকছে 2, দশমিকের জন্য একটা 0, 7 2 14, নিচে পড়ে থাকছে 4, নিচে পড়ে কি থাকবে 6, নিচে পড়ে থাকছে 6, দশমিকের জন্য একটা 0, তাহলে 7 8 56, তাহলে থাকছে 4, দশমিকের জন্য একটা 0, তাহলে এখানে কত হবে, 5 7 35, নিচে থাকছে 5, দশমিকের জন্য একটা 0 আনলে 7 7 49, নিচে পড়ে থাকছে 1, দশমিকের জন্য একটা 0 আনলে 7 ×
7, নিচে থাকছে 3, দশমিকের জন্য একটা শূন্য আনলে হচ্ছে 4 7 28, নিচে থাকছে 2, দশমিকের জন্য আবার একটা শূন্য আনলাম, তাহলে দেখো 20 আসছে। এখানেও কিন্তু 20 রয়েছে, অর্থাৎ এই যে 20 সংখ্যাটা এখানেও দেখো 20 আছে, অর্থাৎ আবার যখন ভাগ করব এই যে 7 দুগুণী 14 পেয়েছিলাম, তাই তো? তাহলে আবার যখন ভাগ করব এখানে আমি আবার 2 দিয়ে যাবে, আবার 14 হবে, অর্থাৎ এই যে 2 8 5 7 1 4 এই জিনিসটা আবার ফলো হবে। তাহলে 9/7কে আমরা কি লিখতে পারি? 9/7কে 1.285714, এই 2 আর এই 4-এর মাথায় থাকবে পৌনঃপুনিক। বোঝা গেল? এরপর দেখো আমরা এই যে সংখ্যা এর মধ্যে তিনটে অমূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা 5/7কে আমরা লিখেছিলাম 0.714285, আর আরেকটা কি পেয়েছিলাম এখানে 9/7। তো 9/7কে আমরা কি পেলাম? 1.2855714, 714, এই 2 থেকে 4 পর্যন্ত পৌনঃপুনিক। তো এর মাঝখানে যে কোনো তিনটে অমূলদ সংখ্যা কি হবে? তো দেখো এখানে কি আছে? 0.7, আর এখানে আছে 1.2, অর্থাৎ 0.7 থেকে বড়, আর এই 1.2 এর থেকে আমি ছোট তিনটে অমূলদ সংখ্যা নিলেই হয়ে যাবে। এর মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, তো 0.7 আছে, এর থেকে একটু বড় নিয়ে নিই 0.8, এরপর অসংখ্য সংখ্যা নিতেই থাকি 8 1 5 2 6 9, এইভাবে চলতে থাকলো। এই একটা নিলাম, আরেকটা নিলাম, এর থেকে একটু বড় নিয়ে নিই, আর এটার থেকে এই যে 1.2857 এর থেকে একটু ছোট নিতে হবে, আর এই প্রথম সংখ্যার থেকে একটু বড় নিতে হবে, তাহলে 0.928765 এভাবে নিতেই থাকলাম। এরপর আরেকটা সংখ্যা নিই, ধরো 1 পয়েন্ট, এই সংখ্যাটার থেকে এই যে লাস্টের সংখ্যাটা 1.285714, এর থেকে ছোট নিতে হবে, 1.2 রয়েছে, তাহলে এখানে আমি 1 নিই, এরপর 5 6 8 9 যা খুশি নিতে পারো তোমার ইচ্ছা মতো। তাহলে এই তিনটে আমরা অমূলদ সংখ্যা পাচ্ছি। এরপর 6এরটা কি বলেছে? 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। তাহলে আমি 6 দাগেরটা 3/7কে প্রথমে দশমিকে বিস্তার করব। তাহলে দশমিকের জন্য একটা শূন্য আনলাম, এটাকে 4 7 28, নিচে পড়ে থাকবে 2, দশমিকের জন্য একটা শূন্য, 7 দুগুণী 14, নিচে থাকছে 6, দশমিকের জন্য একটা শূন্য আনলে 7 8 56, থাকছে 4, দশমিকের জন্য একটা শূন্য আনলে হয়ে যাচ্ছে 5 7 35, নিচে থাকছে 5, দশমিকের একটা শূন্য আনলে 7 7 49, নিচে থাকছে 1, দশমিকের জন্য আবার শূন্য আনবো, 7 কে 7, নিচে থাকছে 3। দেখো তাহলে দশমিকের শূন্য আনলে নিচে পড়ে থাকছে 30, যেটা আমরা 7 দিয়ে ভাগ করছিলাম। প্রথমেই আমরা 30কে 7 দিয়ে ভাগ করছিলাম, তো আবার আমরা 7 দিয়ে 30কে ভাগ করব। তার মানে কি হচ্ছে, এই যে জিনিসটা আমরা করলাম আবারও একই জিনিস আমাদের করতে হবে, অর্থাৎ আবারও ভাগ করলে এই 4 2 8 5 7 1 এই জিনিসটা আবার বারবার রিপিট হতে থাকবে। অর্থাৎ 3/7কে আমরা লিখতে পারি 0.428571, এই 4 আর 1-এর মাথায় পৌনঃপুনিক, কারণ এই 6টা সংখ্যা আবার রিপিট হতে থাকবে। এরপর আমরা 1/11কে ভাগ করব। তো এটা করলে কি হচ্ছে,
দশমিকের জন্য একটা শূন্য আনি, 10 হচ্ছে, যেটা 11 দিয়ে ভাগ যায় না। তো আবার একটা শূন্য দিয়ে শূন্য আনলাম, 9 11 99, নিচে পড়ে থাকছে 1। ঠিক আছে, তাহলে আবার দশমিকের জন্য একটা শূন্য, আবার শূন্যর জন্য শূন্য, অর্থাৎ দেখো আমরা এই যে একটা, এই 1 দিয়েই তো আমরা ভাগ করেছিলাম, এবং পরে দশমিকের জন্য একটা শূন্য এবং পরে শূন্যর জন্য আবার শূন্য আনছি, অর্থাৎ এই রিপিট হচ্ছে, এই একটাই আবার রিপিট হচ্ছে। তাহলে এই 09টাই আমাদের বারবার করে পরপর চলে আসতেই থাকবে। দেখো দশমিকের জন্য একটা শূন্য নিলে, এবার শূন্যর জন্য একটা শূন্য নেব, তাহলে 9 11 আবার 99, আবার 1 থাকছে, আবার দশমিকের জন্য একটা শূন্য নেব এবং শূন্যর জন্য শূন্য নেব, তাহলে 9 11 99, নিচে আবার 1 থাকছে, অর্থাৎ 09 09 09 এইভাবে চলতেই থাকছে, এভাবে চলতেই থাকছে। তাহলে আমরা 1/11কে লিখতে পারি 0.09, এই 09 মাথায় পৌনঃপুনিক। তাহলে এর মাঝখানে দুটো ভিন্ন অমূলদ সংখ্যা কি হবে? দেখো এখানে আছে, এই দুটোর মধ্যে কোন সংখ্যাটা ছোট? এইটা 0.09 আর এটা আছে 0.4। এটা ভাবো 0.09 আর এটা আছে 0.4 আর 2, তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? এইটা বড়, এটা ছোট। এর মাঝখানে দুটো অমূলদ সংখ্যা কি হবে? তাহলে 0.09 থেকে একটু বড় আর 0.42 এর থেকে একটু ছোট নিতে হবে, তাহলেই এই দুটো সংখ্যার মাঝখানে থাকবে। তাহলে আমরা যদি নিই 0.1, যেটা 0.9 এর থেকে বড়, এবং তারপর আমি নিজের ইচ্ছা মতো নিয়ে নেব 0, তারপর আবার নিয়ে নিই 100 100, এভাবে চলতেই থাকলো। এটা একটা অমূলদ সংখ্যা। এরপর আরও একটা সংখ্যা নিই 0.25525, আরও যদি নিতে চাও তাহলে 0.3896, ইচ্ছা মতো নিতেই থাকলে, যেটাই 0.4 থেকে তো দেখো ছোট আছে, আবার 0.09 থেকে বড় আছে, এটাও কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে থাকছে। তাহলে এরকম যে কোনো দুটো সংখ্যা তোমরা লিখতে পারছো। এই যে দুটো অমূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তো 7এরটা কি বলেছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। 1এরটা আছে √47। দেখো রুটের ভেতরে কিন্তু একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে, তাহলে √47 এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এটাকে আমরা অন্য কোনো কিছু লিখতে পারি না, অর্থাৎ p/q আকারে লেখা যাচ্ছে না। 2এরটা আছে √625, 625, এটাকে লিখতে পারি, রুট করে দিলে 25 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা, কারণ 25কে আমরা নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি, তাহলে p/q আকারে লেখা যাচ্ছে। আর 3 নাম্বার আছে 6.5757 ডট ডট করে চলতে থাকছে। তো লক্ষ্য করো এটা 6.57, এই 5 আর 7-এর মাথায় পৌনঃপুনিক দিতে পারি, কারণ এই 57 মানে 5757 এটা কিন্তু রিপিট হচ্ছে। তো আমরা আগের ক্লাসে জেনেছিলাম সকল আবৃত দশমিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। তারপরে 4এরটা কি বলেছে? 1.100100100001 ডট ডট করে চলতে থাকছে। তো দেখো এই সংখ্যাটা কিন্তু একটা অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা। তো অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা কি হয়? সবসময় অমূলদ সংখ্যা হয়, অমূলদ সংখ্যা। এরপর কি বলেছে? 8এরটা সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। 1এরটা বলেছে 5.762, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তো আমরা আগের দিনই শিখেছিলাম, প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি। তাহলে এখানে ধরো 0, তারপর 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে, 0-র বাদিকে -1 -2 এইভাবে চলতে থাকবে। তো দেখো 5.762
এটা 5-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট, তাই তো? তাহলে এই 5 আর 6-এর মধ্যে কোথাও একটা থাকবে। দেখো 5.762 এটা এখানে এখানে কোথাও একটা থাকবে 5.762 তাহলে দেখো এখানে যদি সংখ্যা রেখাটা আঁকি তাহলে এই 5 আর 7-এর মাঝখানে যদি আমরা আতশ কাচ বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, অর্থাৎ জুম করে দেখি, এটাকে আরও বড় করে দেখি 5 আর 6-এর ভেতরটা, তাহলে এর ভেতরে আরও অসংখ্য সংখ্যা আছে। এবার 5 আর 6-এর মাঝখানে আমরা 10টা ভাগে ভাগ করব, অর্থাৎ এখানে আমি 5 আর 6-এর মাঝখানে 9টা সংখ্যা নেব। 1 2 3 4 5 6 7 8 9। তো তাহলে এটা হয়ে যাবে 5.1, তারপর এটা 5.2, তারপর এটা 5.3, তারপর 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, তারপর এটা 6। তাহলে 5.762 এটা কি হবে? 5.7 তার থেকে একটু বড় 5.762 আর 5.8-এর থেকে ছোট হবে। তাহলে দেখো 5.7 আর 5.8-এর মাঝখানে থাকবে। তাহলে 5.7 আর 5.8 এইটা যদি আমি জুম করে দেখি এই ভেতরটা, তাহলে এর ভেতরেও অসংখ্য সংখ্যা থাকবে 5.7 আর 5.8-এর মাঝখানে। তো এর মাঝখানে 9টা সংখ্যা নিই, 1 2 3 4 5 6 7 8 9। তো নিলে এটা হবে 5.71, তারপর এটা 5.72, তারপর এটা 5.73, 5.74, 5.75, 5.76, তারপর এটা 5.78, 77, তারপর এটা 5.77, তারপর এটা 5.78, তারপর এটা 5.79, তারপর এটা 5.8। তাহলে দেখো 5.762 এটা কি হবে? 5.76 তার থেকে একটু বড় হবে, আর 5.77 এর থেকে ছোট হবে, অর্থাৎ দেখো এই 5.76 আর 5.77-এর মাঝখানে থাকবে। তো আমি যদি এই 5.76 আর 5.77 এখানে কোথাও একটা থাকবে এর ভেতরে। তো 5.76 আর 5.77-এর ভেতরটা জুম করে দেখি, বড় করে দেখি, এর ভেতরে অসংখ্য সংখ্যা আছে। তো এর ভেতরে আমি 9টা সংখ্যা নিচ্ছি, অর্থাৎ 10টা ভাগে ভাগ করলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা নিলে এটা হবে 5.761, তারপরে 5.762, তারপরে 5.763, এভাবে চলতে থাকবে। তারপরে 5.764, তারপর 5.765, 5.766, এইভাবে তারপরে হবে 5.767, 5.768, 5.769, তারপরে 5.77। তো আমাকে বলেছে 5.762। তো দেখো এখানে 5.762 কোনটা? এই সংখ্যাটা। তাহলে সংখ্যা রেখায় এই সংখ্যাটা হয়ে যাবে 5.762। দুয়েরটা বলেছে 2.321, এই সংখ্যাটা সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে 2.321 এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে একটা সংখ্যা রেখা আঁকি। এখানে 0 1 2 3 4 এরকম থাকছে, এদিকে -1 -2 এভাবে থাকছে। তো দেখো 2.321 এটা 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট হবে, অর্থাৎ এই 2 আর 3-এর মধ্যে কোথাও একটা থাকবে, এখানে কোথাও একটা থাকবে, এখানে কোথাও একটা থাকবে। 2.321। তাহলে আমরা যদি এই 2 আর 3-এর মাঝখানে কোথাও একটা থাকবে, 2 আর 3-এর মাঝখানটা জুম করতে হবে, তাহলে 2
আর 3-এর মাঝখানে জুম করে দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এইখানে হবে 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9, তারপরে 3। তাহলে 2.31, তাহলে 2.3 তার থেকে একটু বড় হবে 2.31, আর 2.4 এর থেকে ছোট হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এই 2.3 আর 2.4 এর মধ্যে কোথাও একটা থাকবে, এখানে কোথাও একটা থাকবে 2.321। তাহলে এইখানে 2.3, এখানে 2.3 আর 2.4কে যদি আমি জুম করে দেখি, অর্থাৎ বড় করে লিখি, তাহলে এর ভেতরে আরও সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 9। তাহলে এটা হবে 2.31 2.32 3.33 3.34, সরি 3 চলে আসছে, 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39, তারপরটা হবে 2.4। তাহলে আমার 2.321, সেটা কি হবে 2.32 2.32 তার থেকে বড় 2.321। তাহলে 2.321, এই যে 2.321 আর 2.33 এর মাঝখানে থাকবে, এর ভেতরে কোথাও একটা থাকবে, এখানে কোথাও একটা থাকবে 2.321। তাহলে আমরা যদি এই 2.32 আমরা যদি এই 2.32 আর 2.33 ভেতরটা বড় করে দেখি, তাহলে এর ভেতরে আরও সংখ্যা থাকবে 2 3 4 5 6 7 8 9। এখানে হবে 2.321 2.322 3.323, এইভাবে চলতে থাকবে। তো লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা 2.321 সংখ্যাটা পেয়ে গেছি এই সংখ্যা রেখায় 2.321। তাহলে এইভাবে আমরা সংখ্যা রেখায় 2.321 সংখ্যাটাকে স্থাপন করতে পারি। এরপরে কি বলেছে 3 দাগে 1.052, তাহলে সংখ্যা রেখায় 1.052 এটাকে স্থাপন করতে হবে। তাহলে একটা সংখ্যা রেখা আঁকি, এখানে ধরো 0, তারপরে 1, তারপরে 2, এভাবে চলতে থাকছে, এদিকে -1, এভাবে চলতে থাকছে। তাহলে 1.052 এটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট হবে। তাহলে এখানে কোথাও থাকবে 1.052, সেটা কি করে বের করব? এই 1 আর 2 এর মাঝখানটা আমরা যদি জুম করি, অর্থাৎ যদি বড় করে আঁকি, তাহলে এই 1 আর 2 এর মাঝখানে অসংখ্য সংখ্যা আছে, এর মাঝখানে আমরা 9টা সংখ্যা নিয়ে নিই, 1 2 3 4 5 6 7 8 9। এটা হবে 1.1 1.2 1.3, তারপর 1.4 1.5 1.6 1.7 1.8 1.9। তাহলে 1.052 এটা কি হবে? এটা দেখো, এখানে 1-এর থেকে বড় আর 1.1 এর থেকে কিন্তু ছোট হচ্ছে। 1.052 এটা কি হচ্ছে? 1-এর থেকে বড় হচ্ছে আর 1.1 এর থেকে ছোট হচ্ছে। তাহলে এই যেই মাঝখানটা আমরা বড় করে আঁকবো। তাহলে আমরা এই 1 আর 1.1 এর মাঝখানটা আমরা
জুম করলে এখানে অসংখ্য সংখ্যা আছে, এখানে 9টা সংখ্যা নেব, অর্থাৎ 10টা ভাগে যদি ভাগ করি 1 2 3 4 5 6 7 8 9, দেখো 10টা ভাগ করেছি, এখানে মাঝখানে 9টা সংখ্যা নেওয়া মানে 10টা ভাগ হচ্ছে। তো এর পরের সংখ্যাটা হবে 1.01, তারপরেরটা হবে 1.02, কারণ 1কে আমরা 1.0 লিখতে পারি, তারপরটা 1.01 হবে, তারপরটা 1.02 হবে, তারপর 1.03 হবে, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09, তারপরে 1.1। আমাকে বের করতে বলেছে 1.052, দেখো 1.05 পেয়েছি, তাহলে 1.05 টু 1.05 এর থেকে একটু বড় হবে, তাহলে এই যে 1.05 এর থেকে বড় হবে, অর্থাৎ 1.05 আর 1.06 এর ভেতরে কোথাও থাকবে। তাহলে আমরা এই আমাদেরকে তাহলে এই 1.05 আর 1.06কে জুম করে বড় করে আঁকতে হবে। এর মাঝখানে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা নিলে এর পরের সংখ্যাটা হবে 1.051, তারপরে 1.052, 1.053, এভাবে চলতে থাকবে। তো আমাদেরকে বের করতে বলেছিল 1.052, দেখো বেরিয়ে গেছে, এই যে এটাই হচ্ছে 1.052। তো সংখ্যা রেখায় আমরা 1.052 বের করতে পারলাম। এরপর কি বলেছে, এর পরেরটা চারেরটা বলেছে 4.178, চারেরটা বলেছে 4.178, এটাকে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। তো একটা সংখ্যা রেখা আঁকছি, এখানে 0 1 2 3 4 5, বাদিকে -1 -2, এইভাবে চলতে থাকবে। তো 4.178 এটা 4-এর থেকে বড়, অর্থাৎ এখানে 4 তার থেকে বড় হবে আর 5-এর থেকে ছোট হবে, অর্থাৎ এই 4 ও 5-এর মাঝখানে কোথাও একটা থাকবে। 4.178 এটা এখানে 4 আর 5-এর মধ্যে কোথাও একটা থাকবে 4.178। তাহলে 4 আর 5-এর মধ্যে যেহেতু থাকছে, তাহলে 4 আর 5-এর মাঝখানটা আমরা বড় করে লিখি। এর ভেতরে 9টা সংখ্যা নিয়ে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 4-এর পরে এটা হবে 4.1, তারপরে হবে 4.2, তারপরে এটা 4.3, তারপরে 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9। তাহলে দেখো 4.178, 4.1 তারপরে 78, অর্থাৎ 4.1-এর থেকে বড় আর 4.2-র থেকে ছোট হবে, অর্থাৎ এই 4.1-এর থেকে বড় আর 4.2-র থেকে ছোট হবে। এখানে কোথাও একটা থাকবে 4.178, এখানে কোথাও থাকবে, অর্থাৎ 4.1 আর 4.2 এর ভেতরে থাকবে। তাহলে 4.1 আর 4.2 এর ভেতরে যেহেতু থাকছে, তাহলে এর ভেতরটা আমরা বড় করে আঁকবো। এর ভেতরে 9টা সংখ্যা নিই, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9। 4.1 তারপরেটা হবে 4.01, তারপরে 4.02, সরি, এরপরটা হবে 4.11, তারপরটা 4.12, তারপরটা 4.13, তারপরে 4.14, 4.15, 4.16, 4.17, 4.18, 4.19, তারপরটা 4.2। দেখো 4.178 চেয়েছে, দেখো 4.17 তার থেকে বড় হবে 4.178, তাহলে এখানে দেখো 4.17 পেয়েছি, তার থেকে বড় হবে
তাহলে এখানে দেখো এর ভেতর 4.17 আর 4.18 এর ভেতরে থাকবে। তাহলে আমরা এখানে 4.17 আর 4.18 এর ভেতরটা বড় করে আঁকছি। এর ভেতর অসংখ্য সংখ্যা আছে, 9টা সংখ্যা দেখায়, 1 2 3 4 5 6 7 8 9। এর পরেরটা হবে 4.17, তারপরে 1, 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178, 4.179। তো আমাদেরকে বের করতে বলেছিল দেখো 4.178। তাহলে এই যে এটা আছে 4.178, তাহলে সংখ্যা রেখায় এই যে সংখ্যাটা পাচ্ছি এটাই হয়ে যাচ্ছে 4.178। তাহলে সংখ্যা রেখায় আমরা এই দশমিক সংখ্যাগুলো স্থাপন করলাম। এরপরে কি বলেছে দেখা যাক। এরপর 9টা বলেছে যে 2.26, 2 আর 6 এর মাথায় পৌনঃপুনিক, আর আছে 5.54 যেখানে 4 এর মাথায় পৌনঃপুনিক। এই সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করি। তাহলে 2.26 এর মাথায় পৌনঃপুনিক মানে হচ্ছে 2.26, 2.26, 26, 26 এইভাবে চলতে থাকছে। এবার আমাকে 4 দশমিক পর্যন্ত নিতে বলেছে, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর নিতে বলেছে। এটাকে আমরা লিখতে পারি 2.2626, কারণ এই 4 দশমিক পর্যন্ত নিতে বলেছে, অর্থাৎ দশমিকের পরে 4টি সংখ্যা। তাহলে পঞ্চম ঘর দেখতে হবে এটা 5-এর থেকে বড় না ছোট। 5-এর থেকে যেহেতু ছোট আছে, 2 আছে, তাহলে এখানে যে সংখ্যাটা আছে সেটাই বসে যাবে। যদি এটা 5-এর থেকে বড় হয়ে যেত তাহলে এই 6-এর সঙ্গে আমরা 1 যোগ করে দিতাম। তো যাই হোক, তাহলে 4 দশমিক পর্যন্ত আমাদের নিতে বলেছে সংখ্যা রেখায়। তাহলে একটা সংখ্যা রেখা আঁকি। এখানে 0 1 2 3 4 এভাবে চলতে থাকছে এদিকে, আর বাঁদিকে 0-র বাঁদিকে -1 -2 এভাবে চলতে থাকছে। তো আমাদেরকে বের করতে বলেছে 2.2626। তাহলে 2.2626টা 2-এর থেকে বড় হবে অবশ্যই, আর 3-এর থেকে ছোট হবে। তাহলে এই 2 আর 3-এর ভেতরে থাকবে, এখানে কোথাও একটা থাকবে 2.2626। তাহলে আমরা কি করব, এই 2 আর 3-এর মাঝখানটা আমরা বড় করে লিখব। 2 আর 3-এর মাঝখানটা আমরা বড় করে লিখব। দেখো এখানে 2 আর এদিকে 3, এর মাঝখানে সংখ্যা নিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8 9। এটা হবে 2.1, তারপরে 2.2, তারপরে 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। আমাদেরকে বের করতে বলেছে 2.2626। তাহলে 2.2 তার থেকে বড় হবে 2.2626, আর 2.3 থেকে বড় হবে 2.2, আর 2.3 এর ভেতরে থাকবে তোমার 2.2626। তাহলে এখানে কোথাও একটা থাকবে 2.2626। তার জন্য কি করতে হবে, এটাকে আমরা সংখ্যা রেখায় এই 2.2 আর 2.3-র ভেতরে থাকবে যেহেতু, তাহলে এই ভেতরটা আমরা বড় করে লিখছি। এর ভেতরে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা দেখাচ্ছি। তাহলে এর পরের সংখ্যাটা 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29, তারপরে 2.3। তো 2.2626টা এই যে 2.26 তার থেকে বড় হবে, আর 2.27 থেকে
ছোট হবে, অর্থাৎ এর ভেতরে থাকছে। তার মানে কি এটা 2.26 আর 2.27 এর ভেতরে থাকছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এর ভেতরে 9টা সংখ্যা নিয়ে নিলাম। তাহলে এটা হবে 2.261, 2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269, তারপরটা 2.27। তাহলে দেখো 2.2626, এখানে দেখো 2.26, এই যে 2.262, এখানে আছে দেখো 2.262, এটার থেকে বড় হবে 2.2626, আর এটা 2.263 থেকে ছোট হবে, অর্থাৎ এর ভেতরে থাকবে। তাহলে এর ভেতরটা আমরা বড় করে লিখব। এখানে ধরো 2. এখানে 2.262 আর 2.267 এর ভেতরে থাকবে। 2.262 আর 2.267 না 3 এর ভেতরে থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা যদি ভেতরে আমরা সংখ্যা নিই, তাহলে এর পরে যে এই সংখ্যাটা হবে 2.2621, তারপরটা হবে 2.2622, তারপরটা 2.2623, তারপরটা 2.2624, 2.2625, তারপরটা হবে 2.2626, তারপরটা 2.2627, এভাবে চলতে থাকবে। তো দেখো আমাদেরকে বের করতে বলেছিল 2.2626, লক্ষ্য করে দেখো সেটা আমরা কিন্তু বের করে ফেলেছি। এটাই হচ্ছে 2.2626। এইভাবে আমরা কিন্তু সংখ্যা রেখায় এই সংখ্যাটা স্থাপন করতে পেরেছি। তার পরেরটা কি বলেছে? বলেছে 5.54। তারপরেরটা বলেছে 2 দাগেরটা 5.54, 4-এর মাথায় পড়বনি, অর্থাৎ এটা মানে 5.54, 4-এর মাথায় পড়বনি, এরপরে 4টা বারবার করে চলতেই থাকবে। তো আমাদের যেহেতু 4 দশমিক পর্যন্ত নিতে বলেছে, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর, এই যে 4 ঘর নিলাম। তো দেখো এই 4 ঘরের পরে যেটা আছে 5 নাম্বার ঘর, সেটা কিন্তু 4 আছে, অর্থাৎ 5-এর থেকে ছোট। তাহলে 4 ঘর অবধি নিলে হবে 5444। এটাকে সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। তো সংখ্যা রেখা আঁকি। এটা ধরো 0, তাহলে 1 2 3 4 5 6, এইভাবে চলতে থাকবে। তো 5.5444 এটা 5-এর থেকে বড় হচ্ছে অবশ্যই করে, আর 6-এর থেকে ছোট হচ্ছে। তাহলে এই 5 আর 6-এর মধ্যে থাকবে কোথাও একটা। এখানে দেখো 5.5444, এটা এখানে কোথাও একটা থাকবে 444। তাহলে আমাদের এই 5 আর 6-এর মধ্যকার স্থানটাকে বড় করে আঁকতে হবে। 5 আর 6, এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, এটা হবে 5.1, তারপরটা 5.2, তারপরে 5.3, তারপরে 5.4, 5.6, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, তারপরটা 6।
তাহলে আমাদেরকে 5.5444 যেহেতু বের করতে বলেছে, তাহলে এটা 5.5, তার থেকে বড় হবে 5.5444, আর 5.6 থেকে ছোট হবে। এই যে 5.5 থেকে বড় হবে 5.5444, তাহলে এর ভেতরে কোথাও একটা থাকবে তোমার 5.5444। তাহলে আমাদের কি করতে হবে, এই 5.5 আর 5.6 এইটাকে আমরা সংখ্যা রেখায় বড় করে আঁকবো। 5.5 আর 5.6 এর ভেতরে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা নিলাম। তাহলে এই সংখ্যাটা হবে 5.51, তারপরটা হবে 5.52, তারপরে 5.53, 5.54, 5.55, 5.56, 5.57, 5.58, 5.59, তারপরটা 5.6। আমাদের 5.5444 বের করতে বলেছে, তাহলে এটা 5.54 তার থেকে বড় হয়। 5.5444টা 5.54 এর থেকে বড় হবে। তাহলে এই 5.54 থেকে বড় হবে, আর এই 5.55 এর থেকে একটু ছোট হবে। এখানে কোথাও একটা থাকবে 5.5444। তাহলে এরপর আমরা কি করব, এখানে এই 5.54 আর 5.55 এর ভেতরকার অংশটা আমরা জুম করে দেখব, বড় করে দেখব। 1 2 3 4 5 6 7 8 9, এর ভেতরে আমরা 9টা সংখ্যা নিলাম। কি হবে 5.541, তারপরটা হবে 5.542, তারপরে 5.543, 5.545, তারপরটা 5.546, পরেরটা 5.547, তারপরটা 5.548, এর পরেরটা হবে 5.549, তারপরটা 5.5। তো দেখো 5.544 এর থেকে বড় হবে, এই 5.544 এর থেকে বড় হবে 5.5444। এখানে কোথাও একটা হবে 5.5444, অর্থাৎ এখানে 5.544 আর 5.545 এর থেকে এর মধ্যে থাকবে। তাহলে এর ভেতরকার অংশটা আমরা বড় করে লিখি, 5.544, এখানে আছে 5.545, এর ভেতরে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা নিলে নেক্সট সংখ্যাটা হবে 5.54, তারপরটা হবে 5.545, পরটা হবে এটা হবে 5.5441, তারপরটা হবে 5.5442, তারপরটা 5.5443, তারপরটা 5.5444, এরপরে 5.5445। তো আমাদের বের করতে বলেছে আমাদের বের করতে বলেছিল 5.5444। দেখো এখানে 5.5444 কিন্তু আমরা বের করে ফেলেছি। 5.5444 এইটা হচ্ছে সংখ্যা রেখায় এই দাগটা হবে 5.5444। 10এরটা কি বলেছে, দুটো অমূলদ সংখ্যা দিয়ে দিয়েছে, এই দুটো অমূলদ সংখ্যার মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো দেখো প্রথমটা আছে 0.2323 এভাবে চলতে থাকছে। তো 0.2, আর এখানেও আছে 0.2, তারপরের সংখ্যাগুলো চেঞ্জ আছে। তো দেখো তারপর আছে 1, এরপরে আছে 3, এখানে 0.21,
211 এইভাবে চলতে থাকছে। তো ছোট কোনটা হবে? 0.2, এটা তো সবখানে কমন আছে, তারপর আছে 3 আর এখানে আছে 1, তাহলে এই সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যাটা ছোট হবে। তাহলে প্রথমে চলে আসছে এই 0.21 এইভাবে চলতে থাকছে। আর এটা আছে 0.23 এভাবে চলতে থাকছে। তো এর মাঝখানে দুটো মূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে 0.21 এর থেকে বড় আমি নিয়ে নিচ্ছি 0.22, যেটা 0.2323 এর থেকে তো অবশ্যই ছোট। তাহলে এটা একটা মূলদ সংখ্যা হচ্ছে। মূলদ সংখ্যা কেন হচ্ছে? কারণ এটা একটা সসীম দশমিক সংখ্যা। এই একটা মূলদ সংখ্যা হচ্ছে। আরেকটা কি নিতে পারি? 0.225, এটা একটা সংখ্যা হচ্ছে। আরও তুমি অসংখ্য নিতে পারো। 0.23 নিই, দেখো 23 পর 233 আছে, তাহলে এই 2 থেকে একটু ছোট নিয়ে নিই, 1 নিয়ে নিই, যেটা এর থেকে তো বড় হচ্ছে 0.212, এর থেকে বড় হচ্ছে 0.231, আর এর থেকে ছোট হচ্ছে। এরকম করে অসংখ্য মূলদ সংখ্যা আমরা নিতে পারি। এরপর কি বলেছে? 11 দাগে দেখো দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, দুটো মূলদ সংখ্যা। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বের করতে বলেছে। তো প্রথমটা দিয়েছে 0.2101, আরেকটা দিয়েছে 0.222, এভাবে চলতে থাকছে। এর মাঝে যে কোনো দুটো মূলদ সংখ্যা কি হবে? প্রথমে দেখো 0.2 কমন আছে, তাহলে 0.2 তো কমন আছে। তারপরে কি হচ্ছে? এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে আমরা কি করব? 0.2 নেব, তার সঙ্গে আমরা এখানে 1 নিলাম, তারপরে কি আছে? 0, তো 0 থেকে একটু বড় নিয়ে নিই, এখানে 1 নিই বা 2 নিই, যাই নাও না কেন এটা একটা মূলদ সংখ্যা হচ্ছে, যেটা এই 0.21101 এর থেকে বড় হচ্ছে। আর এই যে 0.222 এর থেকে ছোট হচ্ছে এই সংখ্যাটা। এই একটা মূলদ সংখ্যা নিলাম। আরেকটা নিচ্ছি 0.22 নিলাম, দেখো এটা 0.21 এর থেকে তো বড়। এবার 0.222 এর থেকে ছোট আনতে হবে, তাহলে এখানে 1 দিলে কি হচ্ছে? 0.0222 এর থেকে ছোট হচ্ছে 0.221, যেহেতু এখানে 1 আছে। এই একটা মূলদ সংখ্যা হচ্ছে। বোঝা গেল? এরপর যে 12 এবং 13 সেটা তোমাদের বইতে করে দেওয়া আছে। এরপর আছে 14 দাগ। 14 দাগে কি বলেছে? বহু বিকল্পীয় প্রশ্ন। একেরটা বলেছে √5 এর দশমিক বিস্তার কি হবে? তো আমরা আগের দিনই পড়েছিলাম √5 এর দশমিক বিস্তার সবসময় অসীম এবং অনাবৃত্ত হবে, তো এটা সি দাগ হবে। এরপর 2এরটা কি বলেছে? যে দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হবে? সর্বদাই অমূলদ সংখ্যা হবে। দেখো দুটো যদি অমূলদ সংখ্যা নিই তার গুণফল কিন্তু মূলদ সংখ্যাও হতে পারে। সর্বদা মূলদ সংখ্যা হবে সেটাও না। যদি আমি দুটো মূলদ সংখ্যা √2 আর √3 নিই, তার গুণফল কিন্তু অমূলদ সংখ্যা নিলাম, তার গুণফল কিন্তু √6, সেটাও অমূলদ সংখ্যা হচ্ছে। অর্থাৎ দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যাও হতে পারে। তো আমরা বলতে পারি যে দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা কিংবা অমূলদ সংখ্যা হবে। তাহলে ডি দাগটা হচ্ছে। 3এরটা কি বলছে? পাই এবং 22/7, এটা কি? দুটি মূলদ সংখ্যা। পাই কিন্তু আমরা 22/7 লিখতে পারি না, পাইয়ের মান কিন্তু 22/7 নয়, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিই। তো পাই একটা আমরা আগেই জেনেছি অমূলদ সংখ্যা, আর 22/7 এটা কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে, যেটা হচ্ছে pটা 22, qটা 7, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে পাইটা অমূলদ সংখ্যা আর 22/7 হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা ডি দাগ হচ্ছে। 4এরটা বলেছে দুটো মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই। বিটা বলেছে একটি মাত্র মূলদ সংখ্যা আছে।
অসংখ্য মূলদ সংখ্যা আছে, আর ডিটা বলেছে কোনো অমূলদ সংখ্যা নেই। তো দুটো মূলদ সংখ্যার মাঝখানে আমরা অসংখ্য মূলদ সংখ্যা পেতে পারি। তো ধরো দুটো মূলদ সংখ্যা যদি এক্স আর ওয়াই নিই, তার মাঝে তো আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই টু, এটাও একটা মূলদ সংখ্যা। এখানে এই দুটোর মাঝখানে আরও একটা পাচ্ছি, এই এক্স প্লাস ওয়াই বাই টু, এটা একটা মূলদ সংখ্যা। অর্থাৎ কোনো দুটো সংখ্যার মাঝখানে আমরা অসংখ্য মূলদ সংখ্যা পাচ্ছি, এটা হবে আমরা অসংখ্য মূলদ সংখ্যা পাচ্ছি। 5এরটা বলছে দুটো অমূলদ সংখ্যার মধ্যে কি হবে, দুটো অমূলদ সংখ্যার মাঝেও অসংখ্য অমূলদ সংখ্যা আছে, তো এটা হবে অসংখ্য অমূলদ সংখ্যা আছে 5এরটা। তারপরে 6এরটা কি বলেছে, যে জিরো সংখ্যাটি কি, অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। আমরা জেনেছিলাম জিরো সংখ্যাটা একটা অখণ্ড সংখ্যা, কারণ 0, 1, 2 এইসব মিলিয়ে আমরা অখণ্ড সংখ্যা নিয়েছিলাম। এটার মধ্যে আরও কিছু নেগেটিভ সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা আমরা বানিয়েছিলাম। তো এই জিরোটা কিন্তু অখণ্ড সংখ্যা প্লাস পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যাও, কারণ জিরোকে 0/1 অর্থাৎ p/q আকারে লেখা যায়। তো জিরো একটা অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। তাহলে এই ডি দাগটা হবে সঠিক উত্তর। এরপর কি বলেছে, 15টা বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1এরটা বলেছে যে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। একটা উদাহরণ দাও। দুটো অমূলদ সংখ্যা নিচ্ছি √2 আর -√2, এর যোগ করলে কি আসছে দেখা যাক। তো এর যোগ করলে √2 প্লাসে মাইনাসে -√2 = 0। তাহলে এই যে একটা উদাহরণ দিলাম যে দুটো অমূলদ সংখ্যা যদি নিই √2 আর -√2, সেক্ষেত্রে তার যোগফল কিন্তু মূলদ সংখ্যা পাচ্ছি। 2এরটা কি বলেছে, যে একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল একটি মূলদ সংখ্যা। দেখো যদি দুটো অমূলদ সংখ্যা নিই √3, তার বিয়োগফল হয়ে যাচ্ছে মূলদ সংখ্যা। তাহলে উদাহরণ কি হবে, √3 আর √3, এই দুটো সংখ্যা নিচ্ছি অমূলদ সংখ্যা, যার বিয়োগফল হচ্ছে 0। 3এরটা হচ্ছে 1/7 আর 2/7 এর মধ্যে একটা মূলদ সংখ্যা লিখি। 3এরটা বলেছে 1/7, এটাকে ভাগ করলে তোমরা পাবে দেখবে 0.1428571, এর মাথায় পৌনঃপুনিক। আর 2/7কে ভাগ করলে পাবে 0.285714, এটা রিপিট হবে, অর্থাৎ এই 2 আর 4-এর মাঝখানে পৌনঃপুনিক। তাহলে এর মাঝখানে তোমাকে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে 0.1, এখানে দেখো 14 আছে, তাহলে তার থেকে একটু বড় নিয়ে নিই 15, যেটা এই প্রথম সংখ্যাটার থেকে বড় হচ্ছে, আর এই সেকেন্ড সংখ্যা যেটা 0.285714 এর থেকে ছোট হচ্ছে এই 0.15। তাহলে এটা এই সংখ্যাটা অর্থাৎ 1/7 আর 2/7 এর মাঝে আছে, এটা একটা মূলদ সংখ্যা যেটা 1/7 আর 2/7 এর মাঝে আছে। এরপর বলেছে যে 4এরটা 1/7 আর 2/7 এর মধ্যে একটা অমূলদ সংখ্যা লিখি। তাহলে আমরা 4এরটা এখানেই বলে দিতে পারি। এই প্রথমটা আছে 0.142857 এর থেকে বড় হবে, এবং মাথায় রাখতে হবে এই পরে যে সংখ্যাটা আছে 0.285714 এর থেকে ছোট নিতে হবে, এবং সেটা অমূলদ সংখ্যা নিতে হবে। তাহলে কি নেওয়া যায়, তাহলে 1, 4 রয়েছে, আমরা 5 বা 6 যা কিছু নিয়ে নিই, 6 নিলাম। এরপর আমরা যা খুশি নিতে পারি, 0, 8, 9, 5, 6 এইভাবে অসংখ্য চলতে থাকলো। এটা একটা অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা, এটা একটা অসীম, দেখো চলতেই থাকছে প্লাস অনাবৃত্ত, তাই জন্য এটা একটা অমূলদ
সংখ্যা। তারপরেরটা 5এরটা কি বলেছে, 0.0123, 3-এর মাথায় পৌনঃপুনিক। আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে লিখি। তাহলে 6এরটা বলেছে 0.0123, 3-এর মাথায় পৌনঃপুনিক। এটাকে আমাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো কি করতে হবে, দশমিক আমাদেরকে উঠিয়ে দিতে হবে। দশমিক উঠিয়ে দিলে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে দশমিক উঠে গেলে একটা 9 হবে। কারণ দেখো এই 3-এর মাথায়, এই যে 3-এর মাথায় পৌনঃপুনিক, একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তাই একটা 9 হবে দশমিক উঠে গেলে। আর দেখো 3টে সংখ্যা আছে দশমিকের পরে যার মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ দশমিকটা উঠে গেলে 3টে শূন্য হবে এই 9-এর পরে। এবং এই পৌনঃপুনিকের আগে যে কটা সংখ্যা আছে দেখো সেই সংখ্যাটা বিয়োগ হয়ে যাচ্ছে এই 123 থেকে। দেখো এখানে 12 আছে, তাহলে এই 12টা বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে বিয়োগ করলে, 111 হচ্ছে। বাই নিচে ছিল 9000, কাটাকাটি করলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 3কে 9, 3 7 21, নিচে থাকছে 3000। তাহলে এটা হবে 37/3000, যেটা একটা সামান্য ভগ্নাংশ। এটা একটা ভগ্নাংশ প্রকাশ করলাম। তাহলে আমরা কোষে দেখি 1.3 সমস্ত অঙ্কগুলো আজকে করলাম। এর পরের দিন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব।